সারা দেশে বাড়ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। আওয়ামী লীগের মতো স্বৈরাচারী দলে সাকিবের যাওয়া ঠিক হয়নি বললেন প্রেস সচিব। একবার ডিসেম্বরে একবার জুনে এসব ফাজলামি বাদ দেন, অন্তর্বর্তী সরকারকে বললেন দুদু। বিএনপি ক্ষমতায় এলে কে হবেন প্রধানমন্ত্রী, যা বললেন তারেক রহমানের উপদেষ্টা। পশ্চিমবঙ্গের সহিংসতা নিয়ে মন্তব্যের জন্য বাংলাদেশের কড়া সমালোচনা ভারতের। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। সারা দেশে বাড়ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী সরকারের। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন দলটির সভাপতি শেখ হাসিনা। দলের শীর্ষ নেতারাও পলাতক, কিছু নেতা আছেন কারাগারে। 5 আগস্টের পর গত ডিসেম্বর পর্যন্ত প্রকাশ্যে সেভাবে কার্যক্রম চালাতে দেখা যায়নি দলটির নেতাকর্মীদের। কর্মসূচি ঘোষণা দিয়েও তা পালন করতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ। তবে এ বছরের শুরু থেকে ধীরে ধীরে মিছিল শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। হঠাৎ মিছিল করে আবার নিরাপদ আশ্রয় খুঁজে নিচ্ছেন তারা। তবে সম্প্রতি বেড়েছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া ভিডিওগুলো দেখে বোঝা যাচ্ছে আগের তুলনায় আওয়ামী লীগের মিছিলে নেতাকর্মীদের অংশগ্রহণও বেড়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যানার নিয়ে, মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করছে তারা। আজ শুক্রবার রাজধানীর উত্তরায় মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। ওই মিছিলের ব্যানারে লেখা ছিল ঢাকা 18 সংসদীয় এলাকা। মিছিল থেকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করা হয়। বিক্ষোভ মিছিলটি 3 মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে আওয়ামী লীগ। এদিকে একই দাবিতে যাত্রাবাড়ী, ডেমরা, আংশিক কদমতলী থানা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল করেছে। যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন রশিদ মুন্না এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফেসবুক পেজে। গতকাল 17 এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে মিছিল করেছে চট্টগ্রাম মহানগর বদ্দারহাট থানা যুবলীগ। এর আগে গত মঙ্গলবার রাজধানীর রামপুরায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। ওই দিন সকালে রামপুরা বিটিভি কার্যালয়ের সামনে থেকে এই মিছিল হয়। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত ঢাকা 11 আসনের অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে মিছিলে বেশ কিছু নেতাকর্মী অংশ নেন। গত 6 এপ্রিল গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। ওই মিছিল থেকে একজনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তবে ওই মিছিলের নেতৃত্ব দেওয়া ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে ডিবি। তার বিরুদ্ধে 6টি ফৌজদারি মামলা রয়েছে। 26 মার্চ স্মৃতিসৌধে বিক্ষোভের চেষ্টা করে কয়েকজন। তারা সেখানে জয় বাংলা স্লোগান দেন। এ সময় 3 জনকে আটক করে পুলিশ। একদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতারা। তাদের সঙ্গে অনেক রাজনৈতিক দলের নেতারাও এই দাবি জানিয়ে আসছে। জুলাই আন্দোলনে আওয়ামী লীগের অধিকাংশ নেতা গণহত্যার আসামি। গণহত্যার অভিযোগে দলটিকে আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। এসব দাবির মধ্যে আওয়ামী লীগ রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝটিকা মিছিল করছে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মিছিলে অংশগ্রহণকারী কয়েকজনকে আটকের তথ্য দেওয়া হয়েছে। আওয়ামী লীগের মতো স্বৈরাচারী দলে সাকিবের যাওয়া ঠিক হয়নি বললেন প্রেস সচিব। বাংলাদেশ ক্রিকেটের আইকন হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের মতো একটি স্বৈরাচারী গুম খুনের দলে যাওয়া সাকিব আল হাসানের জন্য ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, কোন সভ্য দেশে এমনটি হতে পারে না। ইলিয়াস আলী 2012 সালে গুম হয়েছে। এমন অসংখ্য গুমের ঘটনা জানার পরও সাকিবের আওয়ামী লীগে যোগদান মানুষ মেনে নিতে পারেনি। আওয়ামী লীগকে একটি নিকৃষ্ট দল উল্লেখ করে শফিকুল আলম বলেন, তাদের হাতে রক্ত, 3-4 হাজার ছেলে মেয়েকে তারা খুন করেছে। এ দলের প্রতিটি নেতাই খুনের দায়ে অভিযুক্ত। রাজনৈতিক দলে যোগদান করা প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতি করা যে কোনো মানুষের অধিকার, কিন্তু আপনি কোন দলে যোগদান করছেন সেটি ভাবার বিষয়। আপনি কি জেনে বুঝে কোনো জঙ্গি দলে যোগদান করবেন? একবার ডিসেম্বরে একবার জুনে এসব ফাজলামি বাদ দেন, অন্তর্বর্তী সরকারকে বললেন দুদু। অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশে কি করবেন কি করবেন না এটা বড় কথা না। একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতিবিলম্বে একটা রোডম্যাপ ঘোষণা করেন।
কবে নির্বাচন হবে, কোন মাসে হবে, কোন সালে হবে বলুন। একবার ডিসেম্বরে, একবার জুন মাসে এসব ফাজলামি বাদ দেন। দুদু আরো বলেন, বিএনপিকে পাশ কাটানোর জন্য, যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান চেয়ে শামসুজ্জামান দুদু বলেন, ইলিয়াস আলী চৌধুরী আলম সহ গুম হওয়া কত মর্মান্তিক, ওদের রুহুর মাগফিরাত কামনা করতে পারছি না। যেহেতু আমরা জানি না ইলিয়াস আলী চৌধুরী আলম মারা গেছেন না এখনো জীবিত আছেন, তাদের পরিবার আল্লাহর কাছে কি প্রার্থনা করবে, তার উত্তরাধিকাররা কি দাবি করবে। দুদু বলেন, আমরা মনে করি বাংলাদেশে এখন যে অবস্থা দাঁড় করানো হয়েছে তাতে ষড়যন্ত্রকারীরা যারা গণতন্ত্র 15 থেকে 16 বছর ধরে ধ্বংস করেছে, নিশ্চিহ্ন করেছে, তাদেরকে কোনো না কোনোভাবে রক্ষা করা হচ্ছে, কোনো না কোনোভাবে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, যারা অর্থ লুটপাট করেছে তাদেরকে আইনের আশ্রয়ে নিয়ে আসেন। যারা প্রশাসনে, আইন শৃঙ্খলা বাহিনীতে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা দিয়েছে, রক্ষা করছে, থাকার ব্যবস্থা করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন, বলেন দুদু। বিএনপি ক্ষমতায় এলে কে হবেন প্রধানমন্ত্রী, যা বললেন তারেক রহমানের উপদেষ্টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, দল ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন এ নিয়ে বিএনপির পক্ষ থেকে এখনো নির্দিষ্ট ঘোষণা না এলেও দলের সর্বসম্মত সমর্থনে তারেক রহমানই জাতিকে নেতৃত্ব দেবেন। তার কথায় উঠে আসে, বিএনপির ক্ষমতায় এলে উপপ্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি পদের মতো নতুন কাঠামো চালুর প্রস্তাবও। মাহদি আমিন দাবি করেন, পতিত আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারেক রহমানের বক্তব্যকে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করেছিল, যা বিশ্বে নজিরবিহীন। কারণ তারা জানত কোনোভাবেই রাজনৈতিকভাবে তারেক রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তাকে মোকাবেলা করার শক্তি বা সামর্থ্য তাদের নাই। তার ভাষায়, তারেক রহমানই একমাত্র রাজনৈতিক নেতা। তিনি তৃণমূল পর্যন্ত যোগাযোগ রাখেন এবং জাতীয় পর্যায়ে প্রতিটি খাতে স্পষ্ট নীতিমালা প্রণয়ন করেছেন। এছাড়া তিনি গণ অভ্যুত্থান, কোটা সংস্কার, বেকারত্ব নিরসন সহ তরুণ প্রজন্মের বিভিন্ন দাবির পক্ষে তারেক রহমানের ভূমিকা তুলে ধরেন। তারেক রহমানের এই উপদেষ্টা বলেন, তারেক রহমান আজও যেমন একজন নেতা যিনি কাউকে অসম্মান না করে রাজনৈতিক বক্তব্য দেন, যা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, তাদের প্রতি আমাদের শুভকামনা রয়েছে, তবে তারা যেন সরকার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থেকে রাজনৈতিকভাবে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে, সেটাই আমাদের কাম্য। পরিবারতন্ত্র নিয়ে ওঠা বিতর্কের জবাবে মাহদি আমিন বলেন, তারেক রহমান 37 বছরের রাজনৈতিক জীবনে একবারও এমপি হননি বা পদ পদবীর জন্য রাজনীতি করেননি। এটি তার রাষ্ট্রনায়ক সুলভ সংযম ও দায়িত্ববোধের প্রমাণ। এছাড়া তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণ জানে গণতান্ত্রিক নেতৃত্বের প্রতীক এখন একজনই, তিনি তারেক রহমান, আর এই বিশ্বাস ভোটের মাধ্যমে প্রমাণিত হবে। পশ্চিমবঙ্গের সহিংসতা নিয়ে মন্তব্যের জন্য বাংলাদেশের কড়া সমালোচনা ভারতের। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সহিংসতা নিয়ে মন্তব্য করার জন্য বাংলাদেশের কড়া সমালোচনা করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের বক্তব্যকে অযৌক্তিক মন্তব্য এবং ভণ্ডামিপূর্ণ আচরণ বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে ভারত বাংলাদেশকে সেখানকার সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছে। মুর্শিদাবাদে সংঘটিত সহিংসতায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা ভারত এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর সম্পূর্ণ সুরক্ষার জন্য সকল পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এরই প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের মন্তব্য সেখানে সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতনের বিষয়ে ভারতের উদ্বেগের সঙ্গে সমান্তরাল করে দেখানোর একটি ছদ্মবেশী ও ছলনাপূর্ণ প্রয়াস, যেখানে এই ধরনের অপরাধীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এদিকে মুর্শিদাবাদে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে তার উপদ্রুত এলাকা সফর স্থগিত করার জন্য অনুরোধ করেছেন। রাজ্য সরকারের রিপোর্ট অনুযায়ী 4 এপ্রিল জঙ্গিপুরে থানা এলাকা জুড়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হয়েছিল, কিন্তু 8 এপ্রিল উমরপুরে 5000 জনতা জাতীয় সড়ক 12 অবরোধ করলে তা সহিংস হয়ে ওঠে। পুলিশের উপর ইট, লোহার রড, ধারালো অস্ত্র এবং আগুন বোমা দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। সরকারি যানবাহনকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল।